ওয়াও, আপনার এখনো মনে আছে? সেটা অনেক বছর আগে আপনার সাথে আমার কিভাবে পরিচয় হয়ে গেছিল না? এই সময়ের ভিত্তিতে, এই সময়ের প্রেক্ষিতে এই প্রদর্শনীটার ইম্প্যাক্ট কি হবে, কেন জরুরি? আমরা একটা কনক্রিট কে কিভাবে জীবন্ত করে দিতে পারি? শিল্প প্রতিদিন জীবনের বিষয়, হ্যাঁ, জীবন চর্চার বিষয়। শিল্প কিউরিওসিটি তৈরি করে, আপনাকে চিন্তার যোগান দেয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুরু করছি সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের নিয়মিত পর্ব দ্য নেক্সট জেন শো। আমি আছি ডালিয়া এবং আজকে আমাদের স্টুডিওতে একজন আমাদের খুবই ফেভারিট দিদি আছেন। তিনি আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে গল্প শেয়ার করবেন। ওনার নাম জাফরিন গুলশান এবং উনি একজন ব্রিলিয়েন্ট আর্টিস্ট। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল বেঙ্গল ফাউন্ডেশনে এবং চলুন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আপু, আপনাকে স্বাগতম আমাদের নেক্সট জেন শোর অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাকে ডাকার জন্য। এটা আমার জন্য খুবই সারপ্রাইজ লাগে এখনো এই মুহূর্তে যে আপনার সাথে কখনো আমি বসে এভাবে কথা বলবো, কারণ অনেক বছর আগে যখন আপনাকে দেখেছিলাম বেঙ্গল ফাউন্ডেশনে, আপনি অনেক দারুণ দারুণ আর্ট ওয়ার্কগুলো নিয়ে এক্সিবিশন করছিলাম যে, এবং আমার ছোট্ট একটা সাক্ষাৎকার আপনি নিয়েছিলেন। আমরা অডিয়েন্স রিভিউ নিচ্ছিলাম যে অডিয়েন্স কিরকম ভাবছে এক্সিবিশন দেখে। ওইটা বোধহয় মুর্তজা বশিরের উপরে একটা এক্সিবিশন ছিল, বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমরা আয়োজন করেছিলাম। ওয়াও, আপনার এখনো মনে আছে? সেটা অনেক বছর আগে আপনার সাথে আমার কিভাবে পরিচয় হয়ে গেছিল না? জি জি। এবং আমার মানে জানতে ইচ্ছে করে, এবং এটা অনেক যারা আর্ট লাভার কিংবা কালচার নিয়ে কাজ করে ওদেরও একটা ড্রিম জব, যে একটা গ্যালারিতে হচ্ছে যে অর্গানাইজার হিসাবে পোস্ট পাওয়া এবং লিড দেয়া। হ্যাঁ, সব আর্টিস্টদের, সব যারা যারা রাইটারও আছে, আপনারা গেট টুগেদার করেন, মিউজিশিয়ান, ওনাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন। এটা কি দারুণ একটা আপনার প্রফেশন। হ্যাঁ, এটা তো আমি বলবো ডালিয়া, আমার জন্য অ্যাজ অ্যান আর্টিস্ট খুবই একটা ভালো সুযোগ ছিল। আমি এখন আর কাজ করি না বেঙ্গল ফাউন্ডেশনে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ, কারণ আমি এবং সৌভাগ্যবান মনে করি নিজেকে যে যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে এটা হয়তো বাংলাদেশের অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করলে হতো না। এত গুণী মানুষ এবং এত শিল্পীদের সাথে, এবং শিল্পীরা গুণী মানুষ, আসলে তারা সিনসিয়ার মানুষ, হ্যাঁ, তারা পরিশ্রমী মানুষ, লেখকদের সাথে কাজ করেছি। হ্যাঁ, আমি একজন অর্গানাইজার হিসেবে কাজ করেছি এবং যোগাযোগ করতে হয়েছে, এবং কিভাবে একটা এক্সিবিশন মানুষের বোধগম্য করে তুলতে হয়। একই সাথে ধরেন আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলোকে নিয়ে একটা গ্যালারির কিভাবে একটা টিম ওয়ার্ক করতে, অনেক কিছু শিখেছি ডালিয়া। হ্যাঁ, যেটা আমি ধরেন, আমি তো চারুকলার স্টুডেন্ট, আমি প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। তো করেই আমি কিভাবে যেন বেঙ্গলে ঢুকে গেলাম রিসার্চ একটা প্রজেক্টে, রিসার্চার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে। অ্যান্ড দেন আমার জার্নি শুরু হলো, তখন আমি খুবই ছোট, কিন্তু তারপরে আমি আসলে অনেক কিছুই মানে দেখলাম, দেখেছি, শিখেছি, যেটা আমার মনে হয় যে আমাকে আরও বেশি আর্টিস্ট এবং আর্টের প্রতি মানে আমার সিনসিয়ারিটি আরো বাড়িয়ে দিয়েছে, দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে, এরকম মনে হয়। যখন আপনি এক্সিবিশন অ্যারেঞ্জ করেন, তখন কোন জিনিসটা আপনার মাথায় সব সময়, এটাকে কি বলবো, রেসপন্সিবিলিটিস যা আসে? অডিয়েন্সকে স্টোরি টেলিং করা, নাকি আর্ট যেটা ক্রিয়েট হয়েছে সেটা এক্সিবিশন করা? এখন ধরেন আমি তো দুইভাবেই কাজ করি। আমি একজন যেহেতু নিজেও প্র্যাকটিশনার শিল্পী, প্রতিদিনই প্রায় কাজ করি, এবং কিছুদিন আগে আমার এক্সিবিশন করলাম। তো এইটা এক ধরনের একটা ব্যাপার থাকে আমার নিজের জার্নিটা, আমি কিভাবে একটা কাজ, তো একটা রিসার্চের ভিতর দিয়ে গিয়ে মানে হয় আসলে একটা আলটিমেটলি একটা রিসার্চ হয়ে যায়, সেটা যে সাবজেক্টই হোক, মেটেরিয়াল চুজিং করতে হয়, করতে হয়। তারপরে ফাইনালি যখন আমি একটা এক্সিবিশন করতে যাব, সেখানে কোন গ্যালারিতে করছি, কাদের জন্য করছি, এগুলো ডিজাইনটা কি হবে, এগুলো আমরা বোধহয় সব শিল্পীরাই কেই মাথায় রাখতে হয়। তারপরে এখন যারা কিউরেটাররা যারা কাজ করেন আমাদের সাথে, শিল্পীদের সাথে, তারাও অনেক কিছু ম্যানেজ করেন, একটা কনসেপ্ট তৈরি করেন, অনেক সময়
এরকম করে কাজ হয়। জি। আর যখন অর্গানাইজেশনের জায়গা থেকে হয় তখন আসলে ব্যাপারটা আর একটু বেশি রেসপন্সিবিলিটি হয়ে ওঠে, কারণ ধরেন ইন্ডিভিজুয়ালি করলাম, এটা আমার ব্যক্তিগত রেসপন্সিবিলিটির জায়গা থেকে কেউ যদি আমাকে কিছু বলে সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি বলবে, কিন্তু অর্গানাইজেশনের থেকে করতে গেলে জি। তখন ধরেন চাপটা একটু মানে রেসপন্সিবিলিটি সিনসিয়ারিটিটা একটু বেশি লাগে। জি। আর আমি খুবই ভাগ্যবান ছিলাম যে আমার সাথে যাদের সাথে আমি কাজ করেছি তারা প্রত্যেকেই খুবই সবসময় হেল্পফুল ছিল, এবং বেঙ্গল ফাউন্ডেশনের আমি এটা বলবোই, আপনি যেহেতু আপনার সাথে আমার যেহেতু ওইভাবে পরিচয়টা হয়তো বারবারই আসে। আর একটা প্রদর্শনী আসলে অর্গানাইজ করার জন্য ডালিয়া প্রথমেই হ্যাঁ মানে প্রদর্শনীটা কেন অর্গানাইজ করছি, এই সময়ের ভিত্তিতে, এই সময়ের প্রেক্ষিতে এই প্রদর্শনীটার ইম্প্যাক্ট কি হবে, কেন জরুরি, হ্যাঁ এই জিনিসগুলো আসলে মনে হয় মাথায় রাখি আমরা। হ্যাঁ, যে একটা যখন রাখি আর কি, যখন আমরা একটা গ্রুপ ওয়ার্ক করি বা একটা অর্গানাইজেশন থেকে কিছু ইনিশিয়েটিভ নিয়ে একটা কিছু অর্গানাইজ করি, ইভেন্ট করি, আর সেটা আর্ট টক হোক বা এক্সিবিশন হোক, হ্যাঁ গানের প্রোগ্রাম হোক, কিন্তু এই সময়টাকে আসলে মানে মনে হয় যে কোনো মানুষ মাথায় রাখে, কিউরেটর বলেন বা প্রডিউসার বলেন, হ্যাঁ সবাই সময়টাকে মাথায় রাখে যে আসলে এই সময়ের জন্য এই শোটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা কি ধরেন যদি বলি যে আপনার সাথে যে এক্সিবিশন আমার দেখা হয়েছিল মর্তজা বশিররা তো ধরেন অনেক কাজ করে, তাদের ভাষা আন্দোলনের উনি সৈনিক, হ্যাঁ তো ভাষা আন্দোলনে কাজ করেছেন, ওনার গবেষণা আছে, ওনার এত ফাস্ট ধরনের গবেষণা, হ্যাঁ এবং পেইন্টিং, ওনারা নানান দেশে গেছেন। তো এই তারা মানুষরা আসলে ইতিহাসের এমন শক্তিশালী একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন, এবং তারা যেভাবে শিল্পকে একাডেমি থেকে আবার একাডেমির বাইরে শিল্পের ক্ষেত্রকে প্রসারিত করেছেন নিজেদের আর্ট এবং ইন্টেলেকচুয়াল চর্চার মাধ্যমে, সেগুলো আসলে ধরেন সবসময় মানে নতুন প্রজন্মের কাছে আনতেই হবে। হ্যাঁ ধরেন একটা গ্যালারি এভাবে হয়তো ভাবতে পারে বা একজন আয়োজক এভাবে ভাবতে পারে যে এটা জরুরি, কারণ শিল্প হচ্ছে ধরেন শুধু দেখা বা নান্দনিক কোনো বিষয় না, শিল্প কিন্তু একেবারেই খুবই একটা মানে এটাকে বলবো কি যে খুবই জ্ঞানের সাথে সম্পর্কিত, এবং জ্ঞানের একটা বিকশিত, শিল্পের মাধ্যমেও জ্ঞান বিকশিত হয়েছে এরকম। হ্যাঁ যে মানে সিমultaneously আমরা যখন কথা বলতে পারতাম না, লিখতে পারি না, প্রথমে আমরা কি ছবিতে এঁকেছিলাম দেয়ালে, হ্যাঁ তো এইভাবে করে মানুষের ভিজুয়ালাইজেশন বাড়তে থাকে। তো আমার মনে হয় এরকম নানান কিছু বিষয়ই আসলে কাজ করে একটা প্রদর্শনী আয়োজন করার ক্ষেত্রে। আর শিল্পী চুজিং এর ব্যাপারে আসলে গ্যালারিতে অনেক সময় শিল্পীরাও যোগাযোগ করে, আমিও যখন আলাদাভাবে কাজ করি আমিও গ্যালারির কাছে প্রস্তাব করি যে আমার এই প্রজেক্ট আমি করতে চাই, দেখাতে চাই। তারা যদি মনে করে তাদের গ্যালারির নিজস্ব চিন্তা ভাবনা থেকে, পলিসি থাকে, ওই যে সময়টা ঠিক আছে নাকি, ওর কি কাজ এখন দেখানো যাবে কিনা না বা এরকম, এগুলো ভাবেই হয় এই তো। এবং যারা পড়াশোনা করে এসছে আর্ট নিয়ে, ওদের একটা স্বপ্নই থাকে যে একটা ওদের এক্সিবিশন বা একটা ছোট আর্ট হলেও সিলেক্টেড হোক। জি জি। এবং ওদের অনেক আশা থাকে। হ্যাঁ জানেন আসলে আমাদের এখানে না সব দেশই আসলে অনেক কঠিন, কিন্তু আমাদের মতো দেশে যেখানে আসলে অনেক দারিদ্রতা আছে, হ্যাঁ বেকারত্ব আছে, শিল্প তো সেখানে ধরেন শিল্প যে খুবই নেসেসারি একটা জিনিস, সেটাকে একটু ধরেন আলাদা করে রাখা হয়েছে। শিল্প প্রতিদিন জীবনের বিষয়, হ্যাঁ জীবন চর্চার বিষয়। আমি একজন ভালো মানুষ, মানে আমি সত্য কথা বলি এবং সুন্দর করে কথা বলি, হ্যাঁ আমি একজন ভালো মানুষ হতে চাই, এই প্র্যাকটিসটা তো আর্ট মানে একটা আর্টিস্টিক প্র্যাকটিস আসলে। হ্যাঁ মানে লাইফ তো মানে অপর নামই জীবন, যেমন আমরা পানির অপর নাম জীবন বলি, হ্যাঁ আদারওয়াইজ তো জীবন খুবই মানে আপনার যান্ত্রিক হয়ে যেত যদি কোনো আর্ট না থাকতো বা কিছু একটা, আমি জানি না কেমন হতো সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে আপু, যে আমরা একটা কনক্রিট কে কিভাবে জীবন্ত করে দিতে পারি। যেমন আমরা কখনো কখনো শুনি যে যখন ইট সিমেন্ট দিয়ে তৈরি সেটা বাড়ি হয়, আর যখন আবেগ থাকে, সংসার থাকে, মানুষ থাকে, তখন সেটা ঘর হয়। তো ঠিক তেমনি এই যে ঘর তৈরি করা, আবেগ তৈরি করা, এটা মনে হয় শিল্পী তৈরি করে। হ্যাঁ মানে ধরেন সিমেন্ট দিয়ে বাড়িও তৈরি হয়, সিমেন্ট দিয়ে স্কাল্পচারও তৈরি হয়।
বা আর্টওয়ার্কও তৈরি হয় এরকমও, তাই না? তো ওই আর্টওয়ার্কটাই তো শিল্পীর আসলে চিন্তার এবং সমাজের প্রতি যে দায়, তার দায় থেকেই যে একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই আছে, আপনারও আছে, আমারও আছে। আমি চাইলেই যা কিছু তো করতে পারি না, তাই না? আমরা তো আমাদের পরবর্তী জেনারেশন আছে, তারা আমাদের কাছ থেকে শেখে, তো আমাদের দায় দায়িত্বটা অনেক বেশি। শিল্পীরও তাই। শিল্পীর তো মানে শিল্প তো আসলে একটা ভাষা, হ্যাঁ, যে ভাষার মাধ্যমে ও তার বক্তব্যটা প্রকাশ করছে, যা চিন্তা করছে, যা রিসার্চটা সেটা প্রকাশ করছে। তো এই তো। জি, আপনার থেকে অনেক কিছু জানতে ইচ্ছে করে, বিশেষ করে যখন আমরা নান্দনিক বিষয়গুলো নিয়ে একটু চর্চা করি, যে ধরেন যে একটা নগরায়ন হচ্ছে, সেখানে শিল্পটা কতটুকু গুরুত্ব রাখে একটি নগরকে নান্দনিক ভাবে গড়ে তুলতে, এবং সেই নান্দনিক ভাবে যে গড়ে তোলার পরে সেটা কতটুকু সোসাইটিতে প্রভাব ফেলে। আপনি যে প্রসঙ্গেটা তুললেন, এটার উদাহরণ দিতে গেলে, কথা বলতে গেলে মনুমেন্টাল স্কাল্পচার যেগুলো আছে সেগুলো নিয়ে বলতে পারি। ঢাকা ইউনিভার্সিটিতে অপরাজেয় বাংলাদেশ আছে, তারপরে এরকম যে সমস্ত বাইরের স্কাল্পচারগুলো আছে, এগুলো কিন্তু ধরেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকে অনেক সময়। মুক্তিযুদ্ধ কখনো ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করেছে, কখনো মুক্তিযুদ্ধকে। আমাদের যদি আমরা ঢাকা শহরের এই মানে জায়গাটাতে দেখি, ইউনিভার্সিটি জায়গাটাতে, হ্যাঁ, সাবাস বাংলাদেশ আছে। তো এগুলো ধরেন আসলে মানুষকে উদ্দীপ্ত করে, শিল্প মানুষকে উদ্দীপ্ত করে, যেগুলো মনুমেন্টাল স্কাল্পচার বলেন, এগুলো মানুষকে উদ্দীপ্ত করে। শুধু নান্দনিকতা না, হ্যাঁ, নান্দনিকতা তো একটা ব্যাপার, যে নান্দনিকতা শিল্পের গুণ, ধরেন, হ্যাঁ, যে আপনার শিল্পটা কত, মানে আর্টওয়ার্কটা কতটা লুক্রেটিভ, মানে মানুষকে, মানে নান্দনিকতা বলতে আসলে শুধু দেখার সৌন্দর্য তো না, এটা আসলে কতটা মানুষকে আপনার ইনভলভ করতে পারছে, হ্যাঁ, মানুষের চেতনাকে, মানুষের বোধকে কতটা কাছে নিতে পারছে, হ্যাঁ, শিল্পের, তাই না? এই মনুমেন্টাল স্কাল্পচার যেতে যেতে ধরেন চারদিকে গাড়ি দেখি, যানজট দেখি, বিল্ডিংস দেখি, সুপার শপ দেখি, হ্যাঁ, একটা ধরেন হঠাৎ করে এরকম একটা স্কাল্পচার দেখলে, মা ও শিশু যদি দেখি, এরকম যেগুলো আমাদের আছে চারপাশে, হ্যাঁ, এগুলো দেখলে কিন্তু তখন চিন্তাটা একটু ঘুরে যায়, হ্যাঁ, তখন একটু চোখটা আমি এভাবে করে দেখি, জিনিসটা দেখে, আচ্ছা কি ওইটা, হ্যাঁ। মানে আমাদের শিশুরা তো ধরেন রাস্তায় যে হাতি টাতি যে নানান জায়গা আছে, আমাদের শিশুরা তো, আমার বাচ্চা তো এগুলো দেখেও বলে যে মা ওইটা কি দেখি। তার মানে অনেকটা কিউরিয়াসিটি তৈরি হচ্ছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট আর্ট ডাজ। মানে শিল্প এটাই করে, শিল্প কিউরিয়াসিটি তৈরি করে, আপনাকে চিন্তার যোগান দেয়, এবং ব্যক্তি হিসেবে আপনাকে তখন মানে আপনি চিন্তা করতে যত পারবেন, যত প্রশ্ন করতে পারবেন, ততই আপনার ব্যক্তি হিসেবে আপনার, মানে আমি মনে করি যে মানুষের বিকাশটা এইভাবে হয়, যে থ্রু কোয়েশ্চেনিং। তো এই ধরনের শিল্পগুলা, ধরেন শিল্প চর্চা যে হয়ে থাকে এবং স্থাপনা যেগুলো হয়, ইনস্টলেশন স্কাল্পচারের, এখন নভের আহমেদ একটা এক্সিবিশন হচ্ছে, হ্যাঁ, তো ওনার এরকম আমরা যদি বড় মনুমেন্টাল মানে আর্টওয়ার্ক ঢাকা শহরে কোথাও দেখতে পারতাম, কোনো একটা সিগনিফিকেন্ট জায়গায়, মোড়ে বা কোনো ইয়েতে, তাহলে হয়তো আরো ভালো লাগতো, মানুষ দেখতো শিল্পীকে, হ্যাঁ, উনি অনেক শক্তিশালী শিল্পী ছিলেন। তো এভাবে শিল্পের সাথে মানুষ কানেক্টেড হয়। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আবার, যে ধরেন ওইটা তো, যে হ্যাঁ, আর্ট ওয়ার্ক আলাদাভাবে চর্চার একটা জিনিস, একজন শিল্পী চর্চা করেন, সেখানটা একটা জায়গায় যাচ্ছে শহরের, হ্যাঁ, এবং এটা তো অবশ্যই ঠিক যে ধরেন যত গোছানো শহর তত সুন্দর সুন্দর, মানে সেই সমস্ত শহরে শিল্পীদেরকে অনেক সুযোগ দেওয়া হয়, হ্যাঁ, শিল্পীরা অনেক সুযোগ পায় ভালো ভালো কাজ করার। আজকে আমরা বাইরে দেখলে তাকে, আমরা তো ইনস্টাগ্রামে দেখি আনিশ কাপুরের ইনস্টলেশন, হ্যাঁ, সাজিয়া সিকান্দার বলে একজন আর্টিস্ট আছেন, ওনার ইনস্টলেশন মানে স্কাল্পচার দেখি। তো এরকম বড় বড় শিল্পীদের বড় ভালো ভালো জায়গায় স্কাল্পচার হয়, সুন্দরভাবে মানুষ দেখতে যায়, সারা পৃথিবীর মানুষ। আমাদের দেশে এখনো এরকম সারা পৃথিবী থেকে মানুষ আসে না দেখতে হয়তো আর্টওয়ার্ক, কিন্তু এটা করা সম্ভব, এটা করা অসম্ভব না। জি, আপনি এখানে আশা ব্যঞ্জক দেখছেন। হ্যাঁ, তো ঠিক তেমনি আমাদের গ্রাম একটা মানে পুরো বাংলাদেশ জুড়ে গ্রাম ছড়িয়ে আছে, এবং আমার মনে হয় যে গ্রাম শিল্পীদের একটা মানে কাজের জায়গা হতে পারে। এখনো অনেক কাজ করার আছে, যেখানে ফোক আর্ট থেকে শুরু করে যে হ্যান্ডিক্রাফটস, অনেক অনেক আমাদের শিল্পগুলো আছে, লোকশিল্পর একটা জায়গা আছে, জি, সেগুলো সমৃদ্ধ করতে গেলে আপনার কি মনে হয় দিদি, আপু, যে
আমাদের কি পদক্ষেপ নিতে হবে, বা এটাকে আর কতটুকু সমৃদ্ধ করলে আমরা বিশ্বের কাছেও আরো সুন্দরভাবে সমৃদ্ধভাবে তুলে ধরতে পারবো? খুব সুন্দর প্রশ্ন ডালিয়া, থ্যাংক ইউ। এই ব্যাপারে আমি বলবো কি যে আমার একটা ধরেন কাজের অভিজ্ঞতা এবং শিল্পী হিসেবে, তো শিল্পীরা তো আসলে মানুষ থেকে মানে কাজ করে হয়তো একটু আলাদা স্টুডিওতে এভাবে, কিন্তু শিল্পীরা তো আসলে কাজ করে হয়তো একটু আলাদা, কিন্তু আসলে তো আলটিমেটলি শিল্পটা তো মানুষের কাছেই যায়। হ্যাঁ, দেখেন আমাদের আমি আপনার গ্রামে যাচ্ছি, ঢুকবো, একটা শহর দিয়ে ঢুকি, হ্যাঁ অবশ্যই। তো দেখেন আমরা শহরের শিল্পী যারা বড় হয়েছি, চর্চা করি, আমরা কিন্তু শহরের বাইরে ভাবি না। হ্যাঁ, এমনকি ধরেন প্রত্যন্ত অঞ্চল থেকেও শিল্পীরা এসে ঢাকা শহরে থিত হচ্ছে, বিকজ এখানে আপনার শিল্প বেচা কেনা হয়। জি, হ্যাঁ, আর গ্যালারিগুলো দেখেন সব কিন্তু ঢাকা কেন্দ্রিক প্রায়। ঢাকার বাইরে কি গ্যালারি চালানোর মতো মানুষ নাই, ইনভেস্ট করার মতো মানুষ নাই? একটা যদি সৈয়দপুরে হয়, একটা যদি এরকম ভালো ধরেন লালমনিরহাটে হয়, হ্যাঁ যেগুলো জায়গা মানে আরো দূরে উত্তরে, কিংবা ধরেন কক্সবাজারের মহেশখালীতে যদি একটা গ্যালারি হয় সেরকম ভালো, হ্যাঁ মানে চলবে না কেন? জি, কক্সবাজারে তো মানুষ হোটেল বিজনেস করছে, ওখানে ইনভেস্ট করছে, কিন্তু ওই বড় পরিসর, আমি হচ্ছে ছোট ছোট পরিসরে হয়তো আর্টিস্টরাই ইনিশিয়েটিভ নিয়ে অনেক এক্সিবিশন করে, আমি এটা জানি। তো ধরেন এখান থেকে ঢাকা থেকে শহর, মানে আমি গেলাম একটা মফস্বল শহরে যেতে পারি, গেলাম বা একটা থানা বা জেলা শহরে, ওখানে হয়তো কিছু ইনিশিয়েটিভ আর্টিস্টরা ওখানে ইউনিভার্সিটিতে পাশ টাশ করে ছোট আকারে করে, কিন্তু বড় আকারে সবকিছুই ঢাকা কেন্দ্রিক। তো এইটা তো ধরেন গ্রাম পর্যন্ত যায় না। হ্যাঁ, গ্রামের মানুষ কিন্তু ফলত কি হচ্ছে যে গ্রামের মানুষ কিন্তু ধরেন যে লোকশিল্পটা সে তৈরি করছে, হ্যাঁ ও তো এটাকে শিল্প বলছে না, ও বলছে ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করে, পাখাটা সে বেচে, তাই না, পুতুলগুলা সে বেচে, মেলা হলে বেচে, তারপরে হাড়ি পাতিল তার বেচতে হয়। হ্যাঁ, তার কিন্তু এটা ওখানে যে হয়তো অনেক সময় ছবি আঁকে, তারা নকশা করে, হ্যাঁ আমাদের সরাগুলো যেগুলো আছে, হ্যাঁ যে নকশার একটা প্রচলন আছে ঐতিহ্যবাহীভাবে কিছু ডেকোরেশন করে, ওগুলো হয়তো ধরেন একটা শৈল্পিক সত্তা প্রকাশ করে, এবং ওগুলোর মধ্যেও অনেক ধরনের অন্তর্নিহিত অর্থ থাকে, জীবনযাপন অর্থ থাকে, এগুলো রিসার্চের ব্যাপার। কিন্তু আসলে তো গ্রামের মানুষ এটা সেল করে, হ্যাঁ ওইটাকে তখন ও তো আর্ট প্রোডাক্ট বলছে না। আমরা ঢাকার মানুষরা যারা আমরা ওগুলো বলি যে আর্ট, হ্যাঁ মানে গ্যালারি টানে, কিন্তু আসলে কি যে ধরেন ওইটাও ওর মতো করে ও হয়তো ভাবছে যে ওর জীবিকা চালানোর জন্য প্রয়োজন। একজন শিল্পীও কিন্তু ঢাকা শহরে ওর পেইন্টিংটা বিক্রি করে ভাবে যে ওর জীবিকা চালাতে হবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে গ্রাম আর শহরের এই বৈপরীত্যটা আসলে অনেক বেশি, মানে আপনার এক ধরনের একটা কি বলবো, এটা গ্রাম আর শহরের বৈপরীত্যটা আসলে অনেক বেশি মনে হয় যে ধরেন যোগাযোগহীনতা এক ধরনের, আর আমাদের হয়তো গভর্নমেন্ট থেকে মানে সরকারিভাবে বেসরকারিভাবে আরো অনেক ধরনের পদক্ষেপ নিলে হয়তো বা গ্রামের শিল্পী মানে যারা কাজ করেন তারা আসে না শহরে, তা তো না, লোকজ মেলা তো হচ্ছে, কিন্তু তারপরেও তো ধরেন ওই শিল্পটাকে সে ধরে রাখতে পারছে না, কারণ দেখছে যে সব তো প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে। সে যে পাখিটা বিক্রি করতো, টিয়া পাখি মাটি, গ্রামের যে শিল্পী যিনি টিয়া পাখিটা বিক্রি করতেন, হ্যাঁ এখন তো উনি শহরে এসে দেখে যে এরকম হাজার হাজার টিয়া পাখি প্লাস্টিকের, হ্যাঁ এবং ওইটা অনেকদিন টেকে, প্লাস্টিকের জিনিস, মাটির জিনিস তো যেতে যেতেই বাচ্চারা হয়তো খেলতে খেলতে ভেঙে ফেলে। তো এগুলো জায়গাতে কাজ মানে ধরেন এই ধরনের কিছু যুগের সাথে তাল মিলানোটা এই সময়ে দেখা যাচ্ছে যে হয়তো তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, আবার আমাদের এদিক থেকেও হয়তো কোথাও আন্তরিকতার বা গবেষণার অভাব রয়েছে যে তাদের সাথে আসলে এই যোগাযোগগুলো করা, তারা যাতে তাদের কাজটা নিয়ে মাটির জিনিস বানিয়েই যাতে তারা টিকে থাকতে পারে, এই ধরনের কোনো মানে আমি জানি আমার হয়তো জানার অক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি তো প্রমাণ দেখি না যে এরকম কিছু হয়। আচ্ছা, আমরা যখন ইন্টারনেটে অন্যান্য ডকুমেন্টারিগুলো দেখি, আমাদের যে আরেকটি দেশ যেটা আর্টের জন্য খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ, চায়না, এবং ওখানে চাইনিজরা
আর্ট বিষয়টা বেশি বেশি শিখতে চায় এবং বেশি সংখ্যক স্টুডেন্ট সবচাইতে বেশি ওই সাবজেক্টেই মনে হয় পরীক্ষা দেওয়ার জন্য একটা তুমুল একটা প্রতিযোগিতা থাকে। তো ওই স্টুডেন্টরা ওরা মানে একটা ডকুমেন্টারির কথা বলছি আপু আপনাকে বোঝানোর জন্য, যেটা আমরা জানতে চাচ্ছি যে ওনারা গ্রামে ছড়িয়ে গেছেন, প্রত্যেক আর্টিস্টরা গ্রামে ছড়িয়ে গেছেন এবং ওনারা যে হাতের, আমরা আমাদের দেশে একটা জিনিস দেখি যে আমরা না মানে যখন আমরা অনেক পড়াশোনা করে ফেলি বা তখন আমরা খুবই কর্পোরেট লাইফটাকে মনে হয় যে হ্যাঁ এটাই প্লেস, বাট আমাদের গ্রাম একটা প্লেস যেখানে অনেক কিছু করার আছে বা আমাদের এনশিয়েন্ট যারা করে গেছে সেই ধারাবাহিকতার একটা বজায় রাখার জন্য আধুনিকায়ন কিছুটা বা ফিউশন বা এটার একটা যে এই প্রজন্ম থেকে কিছু একটা সেখানে অ্যাড করা, মানে নলেজ অ্যাড করা, এটা আমরা চর্চাটা খুব একটা করছি না। সেটার জন্যই জানতে চাই যে কেন আমরা লোকজ শিল্পকেই না কেন আমরা ধরে আরেকটু আপগ্রেড করতে পারি, এটা নিয়ে আরো চর্চা করতে পারি। হ্যাঁ, মানে এটা তো আমারও প্রশ্ন ডালিয়া, যে আমরা আসলে কেন করি না। কিন্তু ওই যে আমি বললাম যে টিকে থাকার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, লোকজ শিল্প আসলে এখন যে ভাস্ট ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, যেভাবে পণ্য উৎপাদন হয়, হ্যাঁ সেখানটা আসলে ওর যে ম্যানুয়াল প্রসেস, এইটা তো সময় সাপেক্ষ, তো একসাথে মানে প্রোডাকশন করতে পার, মানে ঋতু অনেক কিছু ডিপেন্ড করে। নাকি জাফরিন আপু আমাদের ওই কানেকশনটা আমরা ছুটে যাচ্ছি, মানে অডিয়েন্স কিংবা যে কাস্টমারদেরকে আমরা ওইভাবে কানেক্ট করতে পারছি না বা কিংবা বুঝাতে পারছি না। হ্যাঁ, কানেকশন তো অবশ্যই, মানে ধরেন অডিয়েন্সের কাছে কিভাবে জিনিস যাবে, থ্রু মার্কেটিংই তো যাবে, তাই না? মার্কেটিং হবে, শিল্পীকে শিল্পকে হ্যাঁ তুলে ধরতে হবে, তাই না? তো এইটা তো আসলে ধরেন গ্রাম থেকে উঠে আনা, সেই তো ওই যে যেটা বলছিলাম যে কিছু কারু মেলা হয় কিন্তু আসলে ওই যে আপনি যেটা প্রথমে বলছিলেন না যে চায়নাতে আপনি দেখেছেন যে অনেক শিল্পীরাই হচ্ছে গ্রামে চলে যাচ্ছে, এইটা আমি আপনাকে প্রথমে বলছিলাম যে দেখেন আমরা কেন যেতে পারি না। হ্যাঁ, শুধু কি কর্পোরেট থাকার জন্য? আমি তো আমার এমন অনেক বন্ধুকে চিনি যারা এখন বান্দরবনে থাকে, পড়াশোনা মাস্টার্স করেছে, রাঙামাটিতে থাকে, চলে গেছে বা রংপুর চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে আসলে সবাই তো আসলে বেটার জীবনের একটা মানে আকাঙ্ক্ষা করা তো কোনো খারাপ কিছু না, মানে এটা করা তো তার একটা মৌলিক অধিকার। তো সে তার জীবনের মান উন্নয়ন করবে, পরিবারকে দেখবে, করবে, তার কিছু পয়সা তো লাগে জীবন চলার জন্য। সেটা আসলে না, জানেন ডালিয়া, যে ধরেন আপনি ঢাকা শহরে পড়ে আপনার বা আপনি একটা ইউনিভার্সিটি, যে স্কিলটা আপনার তৈরি হচ্ছে, হ্যাঁ সেই স্কিলটাই তো আপনার সম্বল, আপনি যেটা নিয়ে পরবর্তীতে আপনার কাজ করবেন, তাই না? আমার তো কিছু পড়াশোনার স্কিল থেকেই তো আর্টিস্টটা পরবর্তীতে কাজ করে, বা আপনি যে মাধ্যমে পড়েন, কিন্তু আমাদের তো সেটা ওই স্কিলটা তো গ্রামে লাগানোর মতো, কাজে লাগানোর মতো সুযোগটা নাই, বলেন। এটাই সবচেয়ে চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ। ধরেন চাইলে কি আমি গ্রামে যেয়ে থাকতে পারবো, আবার আমার তো ধরেন আমি দাদাবাড়ি যেয়ে থাকতে পারবো, আপনি দাদাবাড়ি যেয়ে থাকতে পারবেন। আপনার তো আর এখন গ্রামে বাড়ি নাই, আমার নিজের নাই, তাই না? তো আমারও নিজের নেই, মানে এটাই বলছি যে হয়তো আমাদের অনেকেরই না, আমাদের জেনারেশনে অনেকেরই, আমরা তো দাদাবাড়ি কেন্দ্রিক ওইভাবে করে যাই। তো ব্যাপারগুলো না এরকমই, যে আমার কাছে মনে হয় যে আমরা আসলে ওইটাই যে আসলে মানে ওখানে তো কাজের সুযোগ তৈরি হচ্ছে না। দেখেন গ্রাম থেকে তো মানুষ শহরে আসছে, কারো কি নিজের বাড়ি থেকে শহরে আসতে ভালো লাগে? এসে বস্তিতে থাকে বা কষ্ট করে থাকছে। কিন্তু যার নিজের ল্যান্ড আছে, হ্যাঁ একটা ছোট পুরে ঘর করেও যদি সে থাকে, তাও তো তার এটা নিজের ঘর, তার তো তার বাসা ভাড়াটা দিতে হচ্ছে না, বা এলাকার স্কুলে হয়তো গ্রামের স্কুলে বাচ্চা পড়াচ্ছে, তারপর তার তো শান্তি আছে, আশেপাশে আত্মীয় স্বজন আসে। ঢাকা শহরে কেন আসে লোকে? কারণ গ্রামে কাজ নাই। আবার ঢাকায় আমরা স্টুডেন্টরা, ঢাকায় বললাম না যে আমি ইউনিভার্সিটিতে, আমি পড়ে, আমাদের কি কাজ করার সুযোগ আছে? সেক্ষেত্রে
উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, উদ্যোগ যে আপনি নিবেন সেই উদ্যোগেও কি আপনি টিকে থাকতে পারবেন? মানে এগুলো তো আসলে একটা উদ্যোগের পিছনে অনেক কিছু থাকে। জি। নিজের প্রচন্ড ইচ্ছা থাকে, একটা ভালো দল থাকতে হয়, গভর্নমেন্টের সহযোগিতা লাগতে পারে। যে কোনো কাজ করেন আপনি, হ্যাঁ, সরকারি সহযোগিতা লাগবে, ফান্ডিং লাগে একটা, আপনি যদি একটা এলাকায় আপনি কাজ করতে চান, কিছু একটা বড় ফান্ডিং লাগবে, কিছু মানুষ, কিছু ব্যবস্থাপনার ব্যাপার থাকে, একটা প্রদর্শনী আয়োজন, ছোট প্রদর্শনী আয়োজন করতে গেলেও কিছু পয়সা লাগে, একটা বুক পাবলিশ করতে গেলে। তো এগুলো আপনি কোথায় পাবেন যদি আপনি কোনোভাবে ম্যানেজ না করেন? আপু, আপনি অনেক অনেক নতুন শিল্পীদেরকে কিন্তু সুযোগ দেন। আমরা যেটা জানি, অনেক আপকামিং আর্টিস্টরা, ওনাদের একটা যে স্বপ্ন, ওনাদের তৈরি করা জিনিস একটা দুর্দান্ত একটা গ্যালারিতে ঝুলবে এবং মানুষজন এসে দেখবে, আপনি সে ওনাদেরকেই লিড করেন এবং হেল্প করেন। এবং আপনার ওনাদের প্রতি কি মেসেজ দেওয়ার আছে আমাদের নেক্সট জেন শোর আচ্ছা, থ্রোতে? ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। ভালো প্রশ্ন। হ্যাঁ, আসলে তো ধরেন ইয়াংদের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। আর আপনি যে জায়গাটার কথা বলছিলেন যে আমি আমি কি যখন দলগত প্রদর্শনী করি, হ্যাঁ, আমার ফেলো আর্টিস্ট যদি আমার চেয়ে বয়সে ছোট হয়, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, কারণ ও যদি 10 বছরেরও ছোট হয়, 10 বছরের মধ্যে কিন্তু ওর দেখা অন্যরকম। আমি 10 বছর আগে দেখে আসছি এই সময়টা, ওর সময়টাকে। তো এগুলো অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, এবং অনেক চিন্তা ভাবনা আদান প্রদান করা যায়। এবং অবশ্যই ধরেন কি যে এটা আমাদের প্রত্যেকেরই বোধহয় ভালো লাগে যে কোনো নতুন শিল্পীকে বা যে ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে দরকার লাগলে ইন্টারভিউ করা বা তার এক্সিবিশন করতে সাহায্য করা। যে কোনোভাবে আমরা যারা আর্টের সাথে জড়িত আছি, আমরা সবসময়ই কিন্তু চাই যে যার অনেক স্পিরিট, যে আসলে ডিভোটেডলি কাজ করে, প্যাশনেট অ্যাবাউট হিজ অর হার ওয়ার্ক, তো তার প্রতি এমনিতে একটা আন্তরিকতা চলে আসে, জানেন। তখন পোর্টফোলিও দেখলে বা কাজ দেখলে মনে হয় যে হ্যাঁ, ওই সময় সুযোগ থাকলে অবশ্যই তার সাথে কাজ করা যায়। এটাতে হ্যাঁ, এইভাবেই তো আসলে হয়, বুঝছেন। জি। এটা একদমই আন্তরিক, মানে একটা জায়গায় এমন আমরা সবকিছু আসলে, আমার মনে হয় না যে ধরেন আমি এইভাবেই দেখি যে সবকিছু আসলে খুব ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনও লাগে। হ্যাঁ, কারণ ধরেন আপনি যেভাবেই কাজ করেন, কাজটা দাঁড় করাতে আপনার ফান্ডিং লাগবে, অর্গানাইজেশনাল পাওয়ার লাগবে, কিছু লোকবল লাগে। একজন মানে সিনিয়র শিল্পীর সাথে কাজ করলেও তা, জুনিয়র শিল্পীর সাথে মানে সাথে কাজ করলেও তা, নিজে করলেও তা, যেভাবেই করেন আপনি, হ্যাঁ, আপনার তো কিছু মানুষের সাথে সম্পৃক্ততা লাগে। তো এইটা অনেক বেশি এনার্জি দেয়, জানেন, এবং একটা গুড ফিলিং দেয় যে সবার সাথে কাজ করতে পারা। আপু, আপনি তো শুধু আঁকেন না, অর্গানাইজ করেন না, আপনি লিখেনও। তো আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ শিল্প নিয়ে লিখছেন এবং এটির ক্রিটিসিজম এবং এটা নিয়ে কাজ নিয়ে যদি আপনি বলেন আপনার অভিজ্ঞতার কথা। ডালিয়া, আমি খুবই অল্প বয়সে লেখা, মানে অল্প বয়স বলবো না, একদমই ধরেন আমি স্টুডেন্ট লাইফ থেকে লেখা শুরু করি শিল্প নিয়ে। আমার শিক্ষকদের কিছু অনুপ্রেরণা ছিল, কিভাবে যেন লিখতে শুরু করে দিলাম। কিন্তু আমি দেখলাম যে লেখার মধ্য দিয়ে আমি শিল্পীদের কাছে, মানে কাছে গেলাম, আর্টওয়ার্কগুলো বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এবং পড়াশোনা করতে হয় লিখতে গেলে কিছু। তো এর মধ্য দিয়ে আমি দেখলাম যে বাংলাদেশে একটা ভালো সুযোগ আছে আর্ট ক্রিটিক বা আর্ট রিভিউ করার মতো। স্পেসটা মানে মানুষ এখনো অনেক কম করে। হ্যাঁ, এবং ধরেন একটা গ্যালারিতে, ঢাকা শহরে একটা গ্যালারিতে এক্সিবিশন হচ্ছে, এটা তো রংপুরের মানুষটা দেখতে আসতে পারছে না। জি। হ্যাঁ, ও আগে তো মানে, এখন তো তার ইউটিউব বা ফেসবুকের পেজ ফলো করলে অনেক কিছুই দেখতে পারে, কিন্তু আগে তো পত্রিকায় পড়তো। তো আর্ট রিভিউ, আর্ট ক্রিটিসিজম কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট, বিকজ এগুলো অনেক সময় অনেক মুভমেন্টকে, অনেক আর্টিস্টদেরকে, হ্যাঁ, নানান পথ নির্দেশনা করেছে। অনেক সময়ে ক্রিটিসিজমের মধ্যে দিয়ে একটা নাম তৈরি হয়ে যায়, হ্যাঁ, আর্ট মুভমেন্টের। এরকমও আমরা আর্টিস্টিক আর্টলে পাবো। তো আমাদের এখানে আর্ট ক্রিটিসিজম নিয়ে লেখির সুযোগটা আছে। কিছু পত্রিকাগুলো মোটামুটি একটা জায়গা দেয়। হ্যাঁ, কালিও কলমে আমি দীর্ঘদিন লিখেছি, ওনারা অনেক স্পেস দেয়। তো কিছু আছে, কিন্তু অতটাও না ডালিয়া, যতটা ধরেন আমাদের 20 কোটি যদি দেশের জনগণ হয়, সেখানটা এটা ধরাই যায় না, কোনো পয়েন্টই পড়ে না। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে একজন শিল্পী তো তার ছবি বিক্রি করতে পারে। জি। হ্যাঁ,
একজন রাইটার কিন্তু লিখলো শিল্পীর উপরে, এক্সিবিশনের উপরে লিখলো, এটা তো মানে শিল্পীকে প্রমোশন করা হলো, সাথে একটা আর্টের যে একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে আর কি বিষয়টা। হ্যাঁ, যে একই সাথে আপনার গ্যালারিও প্রমোটেড হচ্ছে, কিউরেটেড প্রমোটেড হচ্ছে, তাই না? কিন্তু ধরেন যে লিখছে, হ্যাঁ, ওনার কিন্তু ধরেন অর্থনৈতিকভাবে এখানে লাভবান হওয়ার সুযোগটা খুবই কম। পত্রিকাগুলো আসলে অনেক মানে হয়তো তাদের নিজস্ব পলিসি আছে, আমি কোনো ক্রিটিসাইজ মানে অন্যভাবে বলছি না নেগেটিভ অর্থে, কিন্তু যেটা ঘটমান সেটাই বলছি, ফ্যাক্ট, যে পত্রিকাগুলো কিন্তু ধরেন খুব কম অনারিয়াম দেয় একটা লেখার পেছনে। কিন্তু শুধুমাত্র লেখাটাই তো একজন মানুষের ধরেন মানে ওই মুহূর্তে লেখাটিতে ওর জন্য তো তাকে পিছনে পড়াশোনা করতে হয়েছে, তার একটা জার্নি আছে, যে লিখে লেখকের তো একটা জার্নি থাকে, তাই না? তো ওইটার জন্য একজন আসলে আরেকটু ভালো পেইড হলে তখন ধরেন এখানে নতুন জেনারেশনের ওরা লিখতে আগ্রহী হবে। আপনি লিখবেন, কিন্তু আপনার তো আসলে ওই লেখাটা পৌঁছানোর জন্য, এক্সিবিশনটা দেখতে যাওয়ার জন্য, আর্টিস্টের সাথে মিট করার জন্য আপনার রিক্সা ভাড়া খরচ আছে, অবশ্যই, তাই না? একটা স্টুডেন্ট লেখা যখন শুরু করবে, যে কেউ যখন লিখবে, ওর ইনকামটা কোত্থেকে হবে যদি ও লিখে কোনো সম্মানজনক একটা অনারিয়াম না পায়? তো এই জায়গাগুলোতে মানে কাজ হলে আমাদের এখানে আর্ট ক্রিটিসিজম এবং আর্ট রিভিউ করার অনেক মানে একটা বড় সুযোগ এখনো রয়ে গেছে, এবং এটা নিয়ে সিরিয়াসলি কাজ করলে আসলে একদম মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ে আসলে অনেক ভালো ভালো গবেষক, লেখক, শিল্প নিয়ে বের হতে পারে, এই আর কি। দুর্দান্ত। আর এটা এটা এই প্রশ্নটা করতেই হয়, আপনি যেহেতু আসছেন আমাদের আজকের শোতে, তো সবার পক্ষ থেকে আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ 2015-এ যদি আপনাকে একটি এক্সিবিশন কিউরেট করতে বলা হয়, তাহলে এই থিমটাতে আপনি কি কি রাখবেন? কেমন বাংলাদেশ দেখেন 2050-তে? 50? জি, 50-তে। ও, এটা খুবই মজার প্রশ্ন। আমি তো অনেক সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমার ছেলে তখন বড় হবে, হ্যাঁ, আমি আমার বাচ্চাদেরকে আমরা যেরকম বাংলাদেশ দিতে চাই, সেই রকম বাংলাদেশে এক্সিবিশন করতে চাই, তাই না? হ্যাঁ, আর আসলে মানে তার মধ্যে দিয়েও অনেক কিছু 2050 সালে কি হবে জানি না, হয়তো ওই সময়কার কনটেক্সট কি হবে তার উপরে নির্ভর করছে। ওই সময় আমরা দেশে কিরকম থাকবো, আদৌ থাকবো কিনা, মানে এই দেশ থাকবে কিনা, না মানে কি হবে। 50 অবশ্য 20 বছর বেশি, মানে 25 বছর বেশি দেরি না। তারপরেও আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, তখনকার প্রেক্ষিতে জানি না কি হবে। কিন্তু হ্যাঁ, ধরেন আমার সবসময় ভালো লাগে কাজ করতে ইতিহাস নিয়ে। যদি নতুন প্রজন্মকে আমাদের শিল্পের ইতিহাস দেখাতে পারি, এই ধরনের কোনো প্রজেক্ট হতে পারে, অথবা যারা একটু প্রান্তিকে কাজ করেন, ভেতরে ভেতরে কাজ করেন, এরকম আর্টিস্টদেরকে নিয়ে সবসময় এখনো আমার এই ধরনের ইচ্ছা আছে, তাদের সাথে কাজ করা। হয়তো তখনও থাকবে কিনা জানি না 2050 সালে, এটা কঠিন প্রশ্ন হয়ে গেল ডালিয়া। তবে হ্যাঁ, ভালো যে এই স্বপ্নটা দেখি না, কি একটা প্ল্যান করতে থাকি, কি করা যায়। থ্যাংক ইউ আপু, ভালো লাগলো। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, তবে কথা বলে খুব খুব ভালো লেগেছে, কারণ একজন হিস্টোরিয়ান, একজন আর্টিস্ট, মানুষ সব সময় এনলাইটেন্ড করে, অনেক কিছু ভাবায়, অনেক কিছু শিখায়। তো সব মানুষই করে, জানেন, সব মানুষই ইম্পর্টেন্ট, সব মানুষই আসলে আরেকজন মানুষকে ভাবাতে পারে। হ্যাঁ, শুধু ভাষাটা আমাদের আলাদা। একজন শিল্পের মাধ্যমে করে, একজন সাহিত্যের মাধ্যমে করে, একজন প্রোগ্রাম হোস্ট করে। এটা তো আপনাদের একটা পারপাস আছে, তাই না? যে মানুষের কাছে নিয়ে যাওয়া কালচারকে, আর কথাবার্তাগুলো বলা। তো হুইচ ইজ মানে একই সবকিছু আমার কাছে মনে হয়, খুবই ইন্সপায়ারিং, এবং কাজটা করতে থাকাটাই জরুরি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকে আমাদের এই আড্ডাটা? আমার কিন্তু খুব ভালো লেগেছে, ইচ্ছে করছে আরো অনেকক্ষণ ধরে আপুর সাথে আড্ডা করি, প্রশ্ন জিজ্ঞেস করি, কারণ উনি এত ভালো ভালো আমাদেরকে ওনার টিপসগুলো দিয়ে যাচ্ছিলেন, মানে গল্পের মধ্য দিয়ে। আপনারা সেই টিপসগুলো ক্যাচ করতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন, এবং কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, আমাদের কমেন্ট বক্সে লিখবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।